আমরা ড্রাই সিজনে কিন্তু এটা দেখি আমাদের এখানে কোনো যখন মরুভূমির মতো হয়ে যায়, পানি নাই। এই কয়েক বছর আগে একটা রিপোর্টে ছিল যে বাংলাদেশে এই মার্চ এপ্রিলের দিকে যে ইরিগেশন হবে ৪৫টা উপজেলায় শ্যালো টিউবওয়েলের ক্যাপাসিটির বাইরে চলে গেছে পানির লেয়ার। তার মানে এই কোরআনের আয়াতটাকে এইটাই আমাকে ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানাই। আমি শুরুতে একটা বলি, বাংলাদেশের যে পানি ব্যবস্থাপনা অত্যন্ত জটিল। আমরা যতই সমালোচনা করি তারপরও পানি উন্নয়ন বোর্ডে কিন্তু এইটাকে ব্যবস্থাপনা করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই। হয়তো আমাদের এক্সপেকটেশন আরো বেশি। ৮০-র দশকে আপনাদের মনে আছে পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমার ডিপার্টমেন্ট আইনুল রিসার্চ স্যাররা তখন শিক্ষক ছিলেন, ওনারাই কিন্তু এই তিস্তা ব্যারাজ নির্মাণ করছেন। কোনো বিদেশি প্রকৌশলী ছিল না সেখানে। ১,০০০ কোটি টাকার প্রজেক্ট ওই সময় ছিল। এখনো যতই আমরা উপকূলীয় বাঁধ দেখি, এই সমস্ত কিছু ব্যবস্থাপনা পানি উন্নয়ন বোর্ড করছে। হয়তো এটাকে কিভাবে আরো এইখানে ব্যবস্থাপনাটা উন্নত করা যায়, মডার্ন করা যায়, ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে সেইটা। আমি জাস্ট দুইটা অংশের মধ্যে প্রথমে বলি যে আমরা যারা পানি নিয়ে কাজ করি এখানে, আমরা একটা পানি পরিবার। এইখানে পানি নিয়ে কাজ করি, যে কোনো প্রজেক্ট নিতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। যে কোনো প্রজেক্ট, এক নম্বর হলো আমার ভৌগোলিক অবস্থানটা কি। তিন দিকে এখানে একটা 90%-এর বেশি ভারত বিস্তৃত, একটা মায়ানমার। আপনারা যদি ডেমটা দেখেন, ডিজিটাল এলিভেশন, বাংলাদেশের গড় উচ্চতা হলো সমুদ্র সমতল থেকে 10 মিটার, কুয়াকাটা হলো 1 মিটার উঁচু, পটুয়াখালী 2 মিটার, বরিশাল 5 মিটার, ঢাকা 10 মিটার গড়ে। আপনি উত্তরবঙ্গ যাবেন 30-40 মিটার, সর্বোচ্চ পঞ্চগড় হয়তো 50-60 মিটার। কিন্তু সারাউন্ডিং ভারত যদি দেখেন, হিমালয় তো 9 কিলোমিটার উঁচু। তার মানে কি, আমি বাংলাদেশটাকে বলি ভৌগোলিক যে উচ্চতার দিক থেকে একটা গামলার তলাটায় আমরা আছি, এবং চারদিকে উঁচু জায়গাটা হলো এটা। এবং এখানে যে নদীগুলো ছুটে আসছে, এই 57টা আন্তর্জাতিক নদী, দেশের ভিতরে জালের মতো কয়েকশো নদী হয়ে গেছে। এই যে পানি নিয়ে আসে, কোথা থেকে নিয়ে আসে? যে এলাকাটা থেকে নিয়ে আসে, আমরা বলি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকা। চায়না, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ মিলে এই অববাহিকাটার আয়তন হলো পুরো বাংলাদেশের আয়তনে 12 গুণ। তার মধ্যে আমরা ওন করি অনলি 7%, ইন্ডিয়া আছে 60%-এর বেশি, চায়না 80%। কিন্তু এই যে আমরা 7% ওন করি, বাকি 93% আমার দেশের বাইরে। বর্ষাকালে এই পানিটা কিন্তু আমার এখান দিয়েই যায়। এই জন্য বাংলাদেশকে আমরা বলি একটা ড্রেনেজ বেসিন। এইরকম চ্যালেঞ্জের দেশ পৃথিবীতে খুব কমই আছে, বা নাও পাইতে পারে, যে এত বেশি পানি বর্ষাকালে আসবে। দেশটা মনে হয় একটা মহাসমুদ্র। পাশাপাশি আর একটা জিনিস দেখেন, যে প্রাকৃতিক যে অবস্থাটা আমাদের দেশে যে বৃষ্টিপাত হয়, তার জুন থেকে অক্টোবর এই 5 মাস, 5.5 মাসের মধ্যে 80% বৃষ্টি হয়। বাকি 7 মাস আমাদের ড্রাই সিজন থাকে, এবং সেখানে অনলি 20%। আপনি যদি আমাদের নদীগুলো যে পানি নিয়ে আসে, আমরা যখন হিসাব করি অ্যানুয়াল ফ্লো কত পার্সেন্ট, বর্ষাকালে দেখি অ্যারাউন্ড 80%, তারও বেশি আসে। বাকি 7 মাসে 20% পানি আসে। এই যে হাইড্রোলজিক্যাল দুইটা আনইভেন অবস্থা, এইটাকে সামাল দেওয়াই হলো ওয়াটার ম্যানেজমেন্ট। এটা মাথায় রেখে প্রজেক্ট করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল সরকারিভাবে 2002 সালে প্রজেক্ট নেওয়া হয়, যেটাকে উপকূলীয় অঞ্চল বলা হয়। 3টা ক্রাইটেরিয়ার উপর বেস করে। একটা হচ্ছে লবণাক্ততা, একটা হচ্ছে জোয়ারের প্রভাব, আর একটা হচ্ছে সাইক্লোন, স্টর্ম সার্জ আসলে কোন এরিয়াগুলো এফেক্টেড হয়। এখানে 19টা জেলা, 147টা উপজেলা। এই সমুদ্র উপকূলের যে চ্যালেঞ্জটা, আপনারা জানেন যে 1980 থেকে 2000 সালে এই 20 বছরে পৃথিবীতে যত মানুষ প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে, সবচেয়ে বেশি বাংলাদেশ।